আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং ঠিকমতো পড়াশোনা চালিয়ে যাচ্ছ। সবাইকে রসায়ন ক্লাসে স্বাগত। গত ক্লাসে আমরা রাদারফোর্ড পরমাণু মডেল এবং এই মডেলের সীমাবদ্ধতা সম্পর্কে ধারণা নিয়েছিলাম। আমরা দেখেছিলাম রাদারফোর্ড পরমাণু মডেলে কতগুলো ত্রুটি বা সীমাবদ্ধতা রয়েছে, যেমন কক্ষপথের আকার সম্পর্কে কোনো ধারণা রাদারফোর্ড মডেলে দেয়া হয়নি বলেছিলাম আমরা। উনি যদিও কক্ষপথের কথা বলেছেন, কিন্তু এই কক্ষপথগুলো কীরকম আকৃতি বিশিষ্ট হবে সে সম্পর্কে কোনো ধারণা উনি দেননি। এছাড়া আমরা দেখেছিলাম যে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে কোনো গতিশীল বা চার্জযুক্ত কোনো বস্তুকণা যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন সে ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং তার আবর্তন চক্র ধীরে ধীরে কমতে কমতে একসময় পরমাণুটির নিউক্লিয়াসে প্রবেশ করার কথা। কিন্তু তোমার বাস্তবে সেটা ঘটে না, ঠিক আছে, এটা একটা ত্রুটি ছিল। এছাড়া আরও অনেকগুলো ত্রুটি আমরা বলেছিলাম। আচ্ছা, এছাড়া আমরা বলেছিলাম যে হাইড্রোজেনের বর্ণালী, পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে না রাদারফোর্ডের পরমাণু মডেল, ঠিক আছে। তো এই ত্রুটিগুলোকে সংশোধন করে তোমার 1913 খ্রিস্টাব্দে ডেনমার্কের রসায়নবিদ নিলস বোর উনি একটা পরমাণু মডেল উপস্থাপন করেন এবং এই পরমাণু মডেলটি আজকে আমরা ভালোভাবে শিখব, ঠিক আছে। যে বোর যে পরমাণু মডেল উপস্থাপন করেন সেটাতে মূল তিনটি স্বীকার্য রয়েছে, আমরা একটু দেখে নেই সেগুলো। সবাই হেডলাইন লেখো, বোর পরমাণু মডেল। নিলস বোর 1913 খ্রিস্টাব্দে বা 13 সালে এই মডেল প্রদান করেন। এই মডেলের স্বীকার্যগুলো নিম্নরূপ। এই মডেলে প্রধান তিনটি স্বীকার্য আছে। বোর মডেল খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং ভালোভাবে শেখার চেষ্টা করবে, ঠিক আছে। তিনটি স্বীকার্য আছে। প্রথম যে স্বীকার্য সেটি হচ্ছে তোমার ইলেকট্রনের শক্তি স্তর বা কক্ষপথ সম্পর্কিত ধারণা। ইলেকট্রনের শক্তি স্তর বা কক্ষপথ সম্পর্কে উনি ধারণা দিয়েছেন। ঠিক আছে। 2 নম্বর যে স্বীকার্য, আমি প্রথমে স্বীকার্যগুলোর নাম একটু বলে নিচ্ছি, পরে আমি ব্যাখ্যা করব। 2 নম্বর যে স্বীকার্য সেটি হচ্ছে কৌণিক ভরবেগের ধারণা। ইলেকট্রন যখন কোনো বৃত্তাকার পথে বা কক্ষপথে অবস্থান করবে তখন তার যে কৌণিক ভরবেগ থাকবে সে সম্পর্কিত ধারণা, কৌণিক ভরবেগের ধারণা। এবং 3 নম্বর হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ ও বর্ণালী সৃষ্টির ধারণা। তোমরা একটু লিখে নাও, ঠিক আছে। অনেকে অলসতা করে যদি তোমরা না লেখো, সহজে যদি তুমি পেতে চাও, সহজে পেতে চাইলে কিন্তু তুমি ভালো কিছু পাবে না, ঠিক আছে। একটু কষ্ট করে লিখতে হবে। সবাই লিখে নাও, বইয়ে কিন্তু আছে, তাই না? আমি কিন্তু মুখে শুধু বলেও যেতে পারতাম, কিন্তু তাতে তোমার উপকার হবে কম। আচ্ছা, আমরা একটু বুঝে বুঝে সামনে আগাতে চাই, যদিও একটু সময় বেশি লাগছে। সামনের দিকে দেখা যাবে গতি আমাদের বাড়বে, তবে দুশ্চিন্তার কিছু নেই, আমাদের কোর্স কিন্তু যথাসময়ে শেষ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবং সুন্দরভাবেই শেষ হবে। দেখো, 3টা স্বীকার্য এখানে আছে। কি? ইলেকট্রনের শক্তি স্তর বা কক্ষপথ সম্পর্কিত ধারণা, কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা এবং হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ এবং বর্ণালী সৃষ্টির ধারণা।
ঠিক আছে, আমরা একটা একটা করে আসি। প্রথমে আমরা দেখি যে শক্তি স্তর বা কক্ষপথ সম্পর্কে বোর কি বললেন। ইলেকট্রনের শক্তি স্তর বা কক্ষপথ সম্পর্কিত যে ধারণা, এখানে উনি কি বললেন যে প্রত্যেক পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জযুক্ত, আচ্ছা আমরা এটাকে যদি আর একটু সুন্দর করে বলি, রাদারফোর্ড মডেলে যেহেতু একইভাবে বলা হয়েছে, আমরা এভাবে বলি যে পরমাণুর কেন্দ্রস্থলে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ এবং প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। একে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলে। তোমরা দেখতে পাচ্ছ আমি যেটা লিখছি এটা কিন্তু তোমার রাদারফোর্ড পরমাণু মডেলে একই কথা বলা হয়েছে, তবে পার্থক্যটা কি সেটা আমি বলবো, তোমরা লেখো। একে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ধনাত্মক চার্জের সমান সংখ্যক ইলেকট্রন ধনাত্মক চার্জের সমান সংখ্যক ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন কি করে, নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে, নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে খেয়াল করো এখানে আমি বললাম নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথ, ঠিক আছে। আচ্ছা এটুকু আমরা একটু মার্ক করে রাখলাম, আমরা এটা ব্যাখ্যা করব পরে, তোমরা আগে লেখো তারপর আমি বলছি। আচ্ছা কি তোমার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ধনাত্মক চার্জের সমান সংখ্যক ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন কি করে, নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। এই আবর্তনের সময় আমি উপরের অংশটা একটু মুছে নিচ্ছি, উপরের অংশটা মুছে আমি নিচের এই লেখাটা উপরে লিখছি, তোমরা নিচেই লিখবে। এই আবর্তনের সময় ইলেকট্রনের গতি সাধারণ পদার্থবিদ্যার সব নিয়ম মেনে চলে। সব নিয়ম মেনে চলে, তবে যতক্ষণ তা বলতে ইলেকট্রন, তবে যতক্ষণ তা একটি কক্ষপথে অবস্থান করে ততক্ষণ তা কোনো শক্তির শোষণ বা বিকিরণ করে না। শোষণ বা বিকিরণ করে না। এই কক্ষপথগুলোকে, এই যে কক্ষপথের কথা আমি বললাম, কক্ষপথগুলোকে স্থির কক্ষপথ বা শক্তি স্তর
বা অরবিট বলা হয়, অরবিট বলি আমরা, অরবিট আর অরবিটাল আমরা দেখব অরবিট বলে, ঠিক আছে। স্থির কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট বলে। শিক্ষার্থীবৃন্দ একটু বেশি লিখতে হচ্ছে, তোমরা একটু লিখে নাও প্লিজ, আমি বুঝিয়ে দিচ্ছি ঘটনাটা কি। দেখো এখানে বলা হলো কক্ষপথে যতক্ষণ তা একটি কক্ষপথে অবস্থান করে ততক্ষণ তা কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। দেখো তোমাদের লেখা হোক, আচ্ছা একটু মনোযোগ দিয়ে দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি ঘটনাটা কি। রাদারফোর্ড পরমাণু মডেলের দুইটা ত্রুটি কিন্তু এই যে স্বীকার্যটা এখানে সংশোধন করা হয়েছে। কি রাদারফোর্ড পরমাণু মডেলে তোমার বলা হয়েছিল যে নিউক্লিয়াসকে, এই যে কথাগুলো এগুলো কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলেই আছে, এগুলো কিন্তু সেই কথাগুলো এখানে আনা হয়েছে, তবে অতিরিক্ত কি আছে আমরা সেটা দেখব। দেখো নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথ, রাদারফোর্ড পরমাণু মডেলে এই কক্ষপথগুলো কেমন সেটা কিন্তু বলা ছিল না, কিন্তু বোর কিন্তু বলে দিয়েছেন যে কক্ষপথগুলো হচ্ছে বৃত্তাকার, বৃত্তাকার মানে দ্বিমাত্রিক সমতলীয়, দ্বিমাত্রিক, যেমন এই বোর্ডের উপর তুমি যদি একটা বৃত্ত আঁকো বা একটা রিং, আমরা রিং যদি একটা রডকে বাঁকিয়ে তুমি একটা রিং বানাও তবে সেটা হচ্ছে দ্বিমাত্রিক সমতলীয়, মানে বৃত্তাকার আর কি, বৃত্তাকার, গোলাকার না কিন্তু বৃত্তাকার, অর্থাৎ দ্বিমাত্রিক, সে ত্রিমাত্রিক নয়। আচ্ছা যাই হোক, উনি দ্বিমাত্রিক বলেছেন, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু পরমাণু ত্রিমাত্রিক, আমরা সীমাবদ্ধতার, ওনার আবার সীমাবদ্ধতা যেখানে সেখানে আমরা দেখতে পারবো। উনি কি বললেন যে এই কক্ষপথগুলো কেমন, কক্ষপথগুলো হচ্ছে বৃত্তাকার, এবং সেই সাথে উনি বললেন যে কক্ষপথগুলোর শক্তি নির্দিষ্ট, অর্থাৎ এক একটা কক্ষপথে আবর্তনের জন্য ইলেকট্রনের এক একটা নির্দিষ্ট শক্তি প্রয়োজন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে এই যে ওই যে রাদারফোর্ডের যে সীমাবদ্ধতা ছিল, যে কক্ষপথের আকার বা আকৃতি কেমন হবে তার ধারণা ছিল না, উনি কিন্তু সেটা বলে দিলেন যে কক্ষপথগুলো কিন্তু বৃত্তাকার কক্ষপথ এবং তার শক্তি কিন্তু নির্দিষ্ট। শিক্ষার্থীবৃন্দ মনে হয় তোমরা এটার সমাধান পেয়েছো। এখন দেখো উনি আর একটা কথা বললেন এই স্বীকার্যের মধ্যে, কি বললেন যে আমরা দেখেছিলাম রাদারফোর্ড পরমাণু মডেলে তোমার একটা সীমাবদ্ধতা ছিল যে তোমার ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে, যেটা আমরা বলেছিলাম যে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে চার্জযুক্ত কণা ঘুরতে ঘুরতে সে শক্তি বিকিরণ করবে এবং নিউক্লিয়াসে প্রবেশ করার কথা, কিন্তু কেন ঘটে না সেটার কারণ উনি ব্যাখ্যা করেছেন। উনি কি বললেন যে যতক্ষণ ইলেকট্রন একটি কক্ষপথ বা শক্তি স্তরে অবস্থান করবে ততক্ষণ সে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। তার মানে ইলেকট্রন যখন কক্ষপথে থাকবে তখন সে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না, যার ফলে তোমার কি, যার ফলে ওই যে শক্তি যদি বিকিরণ না করলে নিউক্লিয়াসে প্রবেশ করার আর সুযোগ থাকবে না, যার ফলে তোমার পরমাণুটা একটা স্থায়ী অবস্থা, মানে পরমাণুর স্থায়ী অবস্থা এটা দ্বারা ব্যাখ্যা করা সম্ভব হবে। বোঝা গিয়েছে? তার মানে যেহেতু শক্তি শোষণ বা বিকিরণ করবে না, সুতরাং তোমার কি, তোমার পরমাণু যে অস্থায়ী হওয়ার কথা ছিল সেটা আর হবে না। ঠিক আছে, উনি এটা কিন্তু বলে দিয়েছেন যে যখন কক্ষপথে অবস্থান করবে তখন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। আচ্ছা এরপর আমরা দেখি, তার মানে প্রথম স্বীকার্যটায় দুটা সমস্যার কিন্তু সমাধান হয়ে গিয়েছে, রাদারফোর্ড পরমাণু মডেলে যে দুইটা ত্রুটি সেটার কিন্তু সমাধান হয়ে গিয়েছে। আমরা 2 নম্বর স্বীকার্যটা দেখব যে কৌণিক ভরবেগের ধারণা। আমি এটা মুছে ফেললাম। দুই নম্বর হচ্ছে কৌণিক ভরবেগের ধারণা। আচ্ছা কৌণিক ভরবেগ কি বিষয় আমরা একটু দেখি, যে কোনো একটি নির্দিষ্ট, আচ্ছা আমরা একটু লিখে নেই আগে, কোনো একটি নির্দিষ্ট কক্ষপথ বা শক্তি স্তরে কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ, আবর্তনরত মানে ঘূর্ণনরত, আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট, এবং তা h/2π, h এটা কিন্তু h ভাগ 2π এর অখণ্ড গুণিতক হবে। আমি বুঝিয়ে দেব, অখণ্ড গুণিতক হবে। আগে লেখো তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। গুণিতক হবে, অর্থাৎ কৌণিক ভরবেগ, উনি বলতে চাচ্ছেন যে কৌণিক ভরবেগ mvr ইকুয়াল হচ্ছে nh ভাগ হচ্ছে 2π। এটা হচ্ছে 2 নম্বর স্বীকার্য। 2 নম্বর স্বীকার্য উনি কি বললেন যে কৌণিক ভরবেগ
mvr ইকুয়াল nh/2sp। আমি বুঝিয়ে দেব, আগে লেখো। এখানে আগে একটু পরিচয়গুলো দিয়ে নে। এখানে কোনটা কি? এখানে তোমার m ইকুয়াল হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর। v হচ্ছে ইলেকট্রনের বেগ, ঠিক আছে। আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, এই যে কক্ষপথে আবর্তন করে ইলেকট্রন, সেই কক্ষপথের ব্যাসার্ধ। আর হচ্ছে কি? কক্ষপথের ব্যাসার্ধ। তারপর n ইকুয়াল হচ্ছে তোমার n ইকুয়াল হচ্ছে 1 2 3 4 ডট 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 প্রভৃতি প্রভৃতি কক্ষপথ প্রকাশক পূর্ণ সংখ্যা। মানে এই n এর মান দ্বারা কক্ষপথ বোঝায়। n এর মান যদি 1 হয় প্রথম কক্ষপথ, 2 হলে দ্বিতীয় কক্ষপথ, এরকম করে কক্ষপথ প্রভৃতি কক্ষপথ বা শক্তিস্তর প্রকাশক, কক্ষপথ বা শক্তিস্তর প্রকাশক, মানে কক্ষপথ প্রকাশ করা হয় এই সংখ্যাগুলো দ্বারা, যে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ প্রকাশক অখণ্ড সংখ্যা। অখণ্ড, খণ্ড না কিন্তু, এটা কিন্তু অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা। তোমরা দেখতেই পাচ্ছ 1 2 3 4 এগুলো পূর্ণ সংখ্যা, এখানে ভগ্নাংশ বা দশমিকের কোনো ব্যাপার স্যাপার নেই। অখণ্ড সংখ্যা। n এর কথা বললাম। h ইকুয়াল হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। h ইকুয়াল হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ধ্রুবক। এবং এই প্লাঙ্কের ধ্রুবকের তোমরা এখানে আবার সামনে সমান দিয়ে প্লাঙ্কের ধ্রুবকের মানটা লেখো। প্লাঙ্কের ধ্রুবকের মান কত? 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক, তোমরা নাম শুনে থাকবে। উনি কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেছেন 1900 খ্রিস্টাব্দে। সেই কোয়ান্টাম তত্ত্বে উনি একটা ধ্রুবক ব্যবহার করলেন, এইচ, ঠিক আছে, যেটাকে প্লাঙ্কের ধ্রুবক বলা হয়, এবং এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, জুল পার সেকেন্ড না কিন্তু, জুল সেকেন্ড, জুলের সাথে সেকেন্ড। আচ্ছা, এবং এইচের কথা বললাম। আর পাই থেকে তো তোমরা সবাই চেনো, পাই ইকুয়াল হচ্ছে জ্যামিতিক ধ্রুবক। পাই সম্পর্কে আমাদের ধারণা আছে, তোমরা আগেই জানো। পাই হচ্ছে জ্যামিতিক ধ্রুবক একটা, যার মান হচ্ছে 22/7, অর্থাৎ বৃত্তের পরিধি ভাগ হচ্ছে তার ব্যাসার্ধ। যদি তুমি অনুপাত করো তবে এখানে পাওয়া যায় 3.1416 মেবি, এরকম, ঠিক আছে, 3.1416। শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু লিখে নাও প্লিজ, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি ঘটনাটা কি। আচ্ছা দেখো, বোর কি বললেন, যে প্রত্যেকটা কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলোর একটা সুনির্দিষ্ট কৌণিক ভরবেগ থাকবে, এবং সেই কৌণিক ভরবেগের মান হবে কত? h/2sp এর অখণ্ড গুণিতক। তার মানে n হচ্ছে কক্ষপথের সংখ্যা। যেমন ধরো প্রথম কক্ষপথ হলে n এর মান হবে 1, তার মানে h/2sp কে 1 দ্বারা গুণ করতে হবে, তখনই আমরা কৌণিক ভরবেগ পেয়ে যাব। দ্বিতীয় কক্ষপথ n এর মান হচ্ছে 2, তার মানে h/2sp কে 2 দ্বারা গুণ করতে হবে। এটাই বলেছে যে h/2sp এর অখণ্ড গুণিতক। এই n হচ্ছে অখণ্ড সংখ্যা। এই সংখ্যাগুলো দ্বারা গুণ করলে, যেমন 3 দ্বারা গুণ করলে তুমি তৃতীয় শক্তি স্তরে h/2sp কে 3 দ্বারা গুণ করলে তৃতীয় শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ পেয়ে যাবে। 4 দ্বারা গুণ করলে h/2sp কে 4 দ্বারা গুণ করলে চতুর্থ কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ পেয়ে যাবে। এই হলো ঘটনা। তার মানে n এর মান হচ্ছে কক্ষপথ প্রথম কক্ষপথের জন্য n এর মান 1, দ্বিতীয় কক্ষপথের জন্য 2, এরকম করে। h/2sp এর কিন্তু একটা মান আছে, এই যে h এর মান তুমি বসিয়ে দাও, পাই এর মান বসিয়ে দাও, তুমি একটা মান পাবে। সেটাকে যদি তুমি কক্ষপথের সংখ্যা দ্বারা গুণ করো তবেই ওই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগের মানটা কিন্তু আমরা পেয়ে যাই। এখন আমি এখানে একটু কথা বলি, তোমাদের এটা নিশ্চয়ই লেখা হয়েছে, আমি এখানে একটু কথা বলি যে কৌণিক ভরবেগ বিষয়টা কি, এটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই। যে কৌণিক ভরবেগ তোমরা একটু লিখে নিতে পারো, এই বিষয়টা তুমি ফিজিক্সে ভালো পাবে। কৌণিক ভরবেগ সম্পর্কে ফিজিক্সে বিস্তারিত আলোচনা পাবে। কৌণিক ভরবেগ ইকুয়াল হচ্ছে রৈখিক ভরবেগ ইন্টু বৃত্তের ব্যাসার্ধ। ধরো তোমার এই যে দেখো, এটা হচ্ছে নিউক্লিয়াসের এই যে চালকোষের কক্ষপথে ইলেকট্রন আবর্তন করছে। ইলেকট্রন কোন পথে আবর্তন করছে? তোমার এই যে দেখো, ইলেকট্রন কিন্তু বৃত্তাকার পথে আবর্তন করছে। তার মানে সরলরৈখিক পথে যখন বস্তু তোমার চলতে থাকে তখন তার রৈখিক ভরবেগ থাকে, আর যখন বৃত্তাকার পথে এরকম পথে তোমার আবর্তন করে তখন তার রৈখিক ভরবেগ তো থাকেই স্পর্শক বরাবর, সেই সাথে
তার কৌণিক ভরবেগও কিন্তু থাকে। রৈখিক ভরবেগ থাকে স্পর্শক বরাবর, এই বৃত্তের এই যে দেখো এই স্পর্শক বরাবর, আর কৌণিক ভরবেগ থাকে, তোমরা এটা তোমার ফিজিক্সে গিয়ে পাবে। কৌণিক ভরবেগকে তোমার ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, ওমেগা দ্বারা। আচ্ছা যাই হোক, সেটা আমি পরে আবার দেখাচ্ছি, একটু দেখাচ্ছি। দেখো আগে যে রৈখিক ভরবেগ, রৈখিক ভরকে এম দ্বারা প্রকাশ করা হয় তোমরা জানো, আর বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তার মানে রৈখিক বেগ হচ্ছে ভি, এটাকে যদি তুমি ভর দ্বারা গুণ করো তবেই কিন্তু তোমার ভরবেগ পেয়ে যাই। বেগকে ভর দ্বারা গুণ করলে ভরবেগ পেয়ে যায়, রৈখিক ভরবেগ, একেবারে সহজ বিষয়। আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, আর তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ আর বসিয়ে দিলে এই যে এম বি আর, এজন্যই তোমার এখানে এম বি আর লেখা হয়েছে, আমরা এখানে দেখেছি এই যে এম বি আর, তার মানে হচ্ছে এখানে রৈখিক ভরবেগ গুণ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, কৌণিক ভরবেগ পেয়ে গিয়েছি। আবার ফিজিক্সে তোমরা এটা পাবে যে কৌণিক ভরবেগকে কিন্তু ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, তোমরা দেখবে এটা। আমি এটাকে আবার একটু লিখছি যে এই যে তোমার হিসেবটা এরকম, যে কৌণিক ভরবেগের প্রকৃত যে বিষয়টা, কৌণিক ভরবেগকে ও এখানে কিন্তু এলও লিখতে পারতো, উনি কৌণিক ভরবেগকে সরাসরি রৈখিক ভরবেগ কিন্তু বৃত্তের ব্যাসার্ধ হিসেবেই লিখেছেন। আচ্ছা, কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করা হয়, আর রৈখিক ভরবেগকে কিন্তু পি দ্বারা প্রকাশ করা হয়, তোমরা জানো। আচ্ছা, কৌণিক ভরবেগ ইকুয়াল হচ্ছে আরেকটা তোমার সমীকরণ আছে কৌণিক ভরবেগের, সেটা হচ্ছে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক, মোমেন্ট অফ ইনার্শিয়া, এবং সেই সাথে তোমার কৌণিক বেগ। তার মানে কৌণিক বেগকে যদি তুমি জড়তার ভ্রামক দ্বারা গুণ করো, কৌণিক বেগ যেটা, রৈখিক বেগ না, কৌণিক বেগ, এই যে দেখো। এবং জড়তার ভ্রামককে আই দ্বারা প্রকাশ করা হয়, জড়তার ভ্রামককে প্রকাশ করা হয় আই দ্বারা, আর কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, আই ওমেগা। দেখেছ? আবার তোমার এই যে ফিজিক্সের সূত্র, যে জড়তার ভ্রামক যেটা, জড়তার ভ্রামক কি, ভর এবং ব্যাসার্ধের বর্গের গুণফলই হচ্ছে জড়তার ভ্রামক, এম আর স্কয়ার। আর কৌণিক বেগ যেটা, কৌণিক বেগ হচ্ছে কি, কৌণিক বেগ হচ্ছে তোমার এই রৈখিক বেগকে বৃত্তের ব্যাসার্ধ দ্বারা ভাগ করলে কৌণিক বেগটা পাওয়া যায়। এখন দেখো এখানে তুমি আর আর কে যদি তুমি এখান থেকে তোমার কাট কেটে দাও, আর আর কেটে দাও, তখন এখানে কি থাকে, এম ভি আর। এই যে দেখো আমরা কৌণিক ভরবেগ এম ভি আর কিন্তু এখানেও পেয়ে যাচ্ছি, ঘটনা বুঝেছো? তার মানে কৌণিক ভরবেগ কি, এজন্য তোমার এই যে বোর এম ভি আর দ্বারা প্রকাশ করেছেন। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিলাম আর কি, যে কৌণিক ভরবেগ, যে যখন বৃত্তাকার পথে বস্তু তোমার ঘুরতে থাকবে তখন তার একটা কৌণিক ভরবেগ থাকে, এবং সেই কৌণিক ভরবেগটা হচ্ছে কি, রৈখিক ভরবেগ আর বৃত্তের ব্যাসার্ধের গুণফলের সমান, অথবা জড়তার ভ্রামক এবং কৌণিক বেগের গুণফলের সমান। ঠিক আছে? তো এই কৌণিক ভরবেগের মান কত হবে, সেই কৌণিক ভরবেগের মানটা উনি বলেছেন যে এইচ বাই টোয়াইস পাইকে যদি তুমি কক্ষপথের সংখ্যা দ্বারা গুণ করো তবেই তুমি পেয়ে যাচ্ছ কৌণিক ভরবেগ। যেমন চতুর্থ কক্ষপথে আবর্তন করলে এখানে এইচ বাই টোয়াইস পাইকে 4 দ্বারা গুণ করতে হবে, এর মান হবে তখন 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা এখন তোমার তৃতীয় যে স্বীকার্য সেখানে যাব। তার মানে তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো এখানে একটা বিষয়, যে তোমার প্রথম কক্ষপথে এন এর মান কিন্তু অন, তার মানে এখানে হচ্ছে প্রথম কক্ষপথের জন্য তুমি কৌণিক ভরবেগের যে মানটা পাবে সেটা হচ্ছে কি তোমার অন ইন্টু এইচ বাই টোয়াইস পাই, এইচ বাই টোয়াইস পাই। দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে পাবে তোমার 2 ইন্টু এইচ বাই টোয়াইস পাই। তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে পাবে 3 ইন্টু এইচ বাই টোয়াইস পাই। এই যে দেখো এইচ বাই টোয়াইস পাই, তার মানে দেখা যাচ্ছে কক্ষপথের তোমার কক্ষপথের সংখ্যা যত বাড়বে, যত বড় হবে, তত কৌণিক ভরবেগের মান, ওই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগের মানও কিন্তু বেশি হবে, বাড়তে থাকবে। বোঝা গিয়েছে? আচ্ছা, আমরা এখান থেকে চলে যাব তৃতীয় স্বীকার্য, যেটা আমি বললাম শক্তির শোষণ ও বিকিরণ এবং বর্ণালী সৃষ্টির ধারণা। 3 নম্বর হেডলাইনটা তুমি আবার একটু লেখো কষ্ট করে, যে শক্তির শোষণ বা বিকিরণ ও বর্ণালী সৃষ্টির ধারণা। ঠিক আছে? একটু লিখতে কষ্ট হচ্ছে, এই যে দেখো তোমাদের উপস্থিতি কিন্তু খুবই কম, তোমাদের খুব কম উপস্থিতি আমি দেখতে পাচ্ছি। ক্লাসের কেবল শুরু, এখন তোমাদের উপস্থিতি হবে অনেক অনেক বেশি, কিন্তু তোমরা অনেকেই চিন্তা করছো ভিডিও তো গ্রুপে থাকবে, আমরা পরে দেখে নেব, এরকম তোমার নানা কজ দেখাচ্ছ। কিন্তু সরাসরি তুমি যদি উপস্থিত থাকতে তবে তোমার সুবিধা হতো, যেটা তুমি প্রশ্ন করতে পারতে স্যারকে, যে স্যার আমি এই অংশটা বুঝিনি, আমার এই সমস্যা হচ্ছে, এগুলো তুমি বলতে পারতে। কিন্তু তোমরা কিন্তু প্রশ্ন করছো না, তোমরা প্রশ্ন করছো না। যে অংশটা তুমি বুঝতে না পারবে সাথে সাথে কমেন্ট অপশনে তুমি সেটা লিখবে। ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন করতে হবে, প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে শেখা ভালো। আর তুমি খাতায় লিখবে। আমি যখন পড়াই, এই যে দেখো আমি কিন্তু কষ্ট করে লিখছি, আমি মুখেও শুধু বলতে পারতাম, কিন্তু আমি লিখছি, তোমরাও খাতায় লিখবে। তুমি যদি সহজে পেতে চাও, সাফল্য লাভের শর্টকাট কিন্তু কোনো রাস্তা নেই। তোমাদের ছোট্ট আমি একটা গল্প বলছি,
যে ভরত পাখি, ভারতের নাম হয়েছে নাকি ভরত পাখির নাম অনুসারে, আরও এ নিয়ে অনেক ইয়ে আছে, বিতর্ক আছে। আচ্ছা, তো এই ভরত পাখি, তো তোমার এক চাষি, আমি একটা গল্প বলছি কিন্তু তোমাদের। আচ্ছা, এক চাষি তোমার সে এক ঝুড়ি কেঁচো নিয়ে তোমার বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন বনের মধ্য দিয়ে। তো ওই বনের এক গাছের উঁচু ডালে তোমার ভরত পাখি বসেছিল। ভরত পাখি আবার কেঁচো খুব পছন্দ করে, ঠিক আছে। তো ভরত পাখি তোমার চাষিকে ডেকে বলল, কৃষককে ডেকে বলল যে তুমি কোথায় যাচ্ছ। তখন সেই বলল যে এই আমি এই কেঁচোগুলো বাজারে নিয়ে যাচ্ছে, এগুলো বিক্রি করে পালক কিনবো, পালক কিনবো, ঠিক আছে। পালকের অনেক বালিশ টালিশ তৈরি বা অনেক কাজে পালক ব্যবহৃত হয়। যাই হোক, তোমার গল্প তো। আচ্ছা, তোমার ভরত পাখি তাকে বলল যে আমার শরীরে তো অনেক বড়, ভরত পাখি হচ্ছে বড় পাখি, তার শরীরে অনেক পালক। সে বলল আমার শরীরে অনেক পালক আছে, আমি তোমাকে পালক দেই, আর তুমি তোমার কেঁচোগুলো আমাকে দাও, আমি খেয়ে নেই। তো ভালো কথা, কৃষক তো দেখলো যে তার বাজারে না গিয়েই পারছে, সে কেঁচোগুলো তাকে দিয়ে দিল এবং সে পালক নিয়ে গেল। এরকম কয়েকদিন তোমার ভরত পাখি সে বসে বসে তার শরীরের পালক দিয়ে তোমার কি, তোমার কেঁচো খুব মজা করে খেলো। কিন্তু তোমার পালক তো আর অফুরন্ত না, কিছুদিন পর কি হলো, শরীরের পালক শেষ হয়ে গেল। তখন তোমার ভরত পাখি এখন আর ডানায় যদি পালক না থাকে সে কি উঠতে পারবে? উঠতে পারছে না। তেমন উঠতেও পারছে না, সে নিজে খাবার খুঁজে সংগ্রহ করে খেতেও পারছে না। তার মানে সহজে তোমার খেতে গিয়ে বা সহজে সে পেতে গিয়ে কি হলো, তার কিন্তু তোমার একেবারে পুরো তার সক্ষমতাটাই নষ্ট হয়ে গেল। বোঝা গিয়েছে? তোমরাও খুব সহজে তোমার পেতে চাইবে না। পড়াশোনা একটু তোমার যেখানে আধা ঘন্টা সময় লাগে, তুমি সেখানে 40 মিনিট ব্যবহার করো, 1 ঘন্টা ব্যবহার করে তুমি বিষয়টা ভালোভাবে শিখবে। মনে করবে যে তোমার সময় অভাব নেই। কিন্তু তুমি যদি তাড়াহুড়া করো বা তোমার অলসতা করো যে না আমি লিখবো না, এইগুলো তো বইয়ে আছে, তখন কিন্তু তুমি আর শিখতে পারবে না। গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। বইয়ের পাতায় থাকলে কিন্তু তোমার কোনো কাজ হচ্ছে না। তোমাকে এটা নিজের আত্মস্থ করতে হবে, নিজের মধ্যে নিতে হবে। শিক্ষার্থীবৃন্দ মনোযোগী হও। 3 নম্বর যে স্বীকার্যটার কথা আমি বললাম, শক্তির শোষণ বা বিকিরণ এবং বর্ণালী সৃষ্টির ধারণা, ঠিক আছে। আচ্ছা, আগে আমরা একটু লিখে নেব, তারপর আমি বিষয়টা ব্যাখ্যা করব। দেখো উনি কি বললেন এখানে, যে তোমার বর্ণালী সম্পর্কে কিন্তু তোমাদের আমি আগেই বলেছি। বর্ণালী কি জিনিস, যে তোমার সাদা আলোকে প্রিজমের মধ্যে 1960 সালে বিজ্ঞানী নিউটন এই পরীক্ষাটা করেছিলেন। উনি কি করলেন, সাদা যে আলো, সাধারণ সাদা আলো, সূর্যের আলো হতে পারে, লাইটের আলো হতে পারে, সাদা আলোকে উনি প্রিজমের মধ্য দিয়ে গমন করালেন এবং দেখলেন এটা 7টা মূল বর্ণে ভাগ হয়ে যায়, ঠিক আছে। এই যে আমি এখানে সংক্ষেপে একটু এটা লেখার আগে আমি একটু বলছি যে বর্ণালী কি বিষয়, আমি স্বীকার্যটা লিখবো এখন। যে তোমার এই যে সাদা আলো, সাধারণ সাদা আলোকে যদি প্রিজমের মধ্য দিয়ে গমন করানো হয়, এটা হচ্ছে তোমার সাদা আলো, ঠিক আছে। সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে গমন করলে দেখা যায় এটা 7টা তোমার বর্ণে বিশ্লিষ্ট হয়ে যায়, এভাবে করে 7টা বর্ণে বিশ্লিষ্ট হয়ে যায়। এই যে তোমরা এটা জানো হয়তো। আচ্ছা, এখানে তোমার দেখা যায় সবচেয়ে নিচের দিকে থাকে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং হচ্ছে লাল। এই যে দেখো, এই যে 7টা বর্ণ, সবুজ, হলুদ, কমলা, লাল, তোমরা এটা জানো। বেনিয়ে সহকলা বা ইংরেজিতে যদি বলি ভায়োলেট, ভায়োলেট এটা হচ্ছে তোমার বেগুনি হচ্ছে ভায়োলেট, বি দিয়ে ভায়োলেট, নীল হচ্ছে ইন্ডিগো। আমরা নীলকে কিন্তু ব্লু বলি, আসলে ব্লু কিন্তু নীল না, ঠিক আছে। নীলের ইংরেজি শব্দ হচ্ছে ইন্ডিগো, ইন্ডিগো নীল, ইন্ডিগো হচ্ছে নীল। আর ব্লু হচ্ছে আসমানি, যেটা এই আসমানি এটা হচ্ছে ব্লু। তারপর এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে ভায়োলেট, ব্লু, গ্রিন, হলুদ হচ্ছে ইয়েলো, কমলা হচ্ছে অরেঞ্জ এবং রেড লাল। এই যে দেখো 7টা বর্ণ। সংক্ষেপে ইংরেজিতে এটাকে, তার মানে এটা আমরা সংক্ষেপে মনে রাখার জন্য বেনিয়া সহকলা এটা দিয়ে মনে রাখি, সহকলা এটা দিয়ে মনে রাখতে পারি। অথবা ইংরেজিতে যদি কেউ মনে রাখতে চাও বিবগিয়র, এই যে দেখো এই যে বিবগিয়র, এটা দিয়েও তুমি মনে রাখতে পারো যে 7টা যে সাধারণ সাদা আলো যে বিশ্লিষ্ট হয়ে 7টা বর্ণ হয়। এখন এই 7টা যে বর্ণ হলো, এটাকে যদি তুমি একটা কি করো, পর্দা, সাদা একটা পর্দার উপর তুমি আলোগুলো ফেললে যে আলোকসজ্জা হবে সেটাই হচ্ছে তোমার, যে আলোকসজ্জাটা পাওয়া যাবে সেটাই বর্ণালী। আমি কিন্তু দেখিয়েছি পূর্বেও যে তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠায় কিন্তু তোমার সাদা আলো থেকে প্রাপ্ত যে বর্ণালী সেটা আছে, ওখানে দেখবে 7টা বর্ণ আছে, অবিচ্ছিন্ন বোঝানোর জন্য আমি বলেছিলাম। আচ্ছা যাই হোক, এই বর্ণালী, এই যে বর্ণালীর কথা বললাম এটা হচ্ছে আলো থেকে প্রাপ্ত বর্ণালী, ঠিক আছে। আমরা দেখব যে পরমাণু থেকেও তোমার কি বর্ণালী পাওয়া যায়। পরমাণু যখন, আচ্ছা আমি তোমাদের এটা লেখা হলে আমি মুছে ফেলি। পরমাণু যখন তোমার নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন সে শক্তি শোষণ করে।
আবার উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে যায় তখন সেই শোষিত শক্তিটাই আবার বিকিরণ করে। এই বিকিরণ যে তোমার পরমাণু কর্তৃক যে বিকিরণ যে তোমার শক্তিটা বা রেডিয়েশন, এটা তড়িৎচুম্বকীয় বিকিরণ আসলে। এটাকে তুমি যদি স্পেকট্রোমিটার বা বর্ণালী মাপক যন্ত্রের মধ্য দিয়ে তোমার নাও, তখন দেখা যায় এখানে বর্ণালী পাওয়া যায়। তবে পরমাণু থেকে প্রাপ্ত বর্ণালী হচ্ছে রেখা বর্ণালী। ঠিক আছে। আচ্ছা, আগে আমরা একটু স্বীকার্যটা লিখে নেই, তবে তোমাদের বুঝতে সুবিধা হবে। লেখো, শক্তি শোষণ ও বিকিরণ এবং বর্ণালী সৃষ্টির ধারণা। এটা কিভাবে, যে তোমার ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমন করলে বা লাফিয়ে চললে, ঠিক আছে, গমন করলে শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে, সবাই একটু লেখো, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে কি হয়? শক্তি শোষিত হয়, শক্তির শোষণ ঘটে এবং উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে লাফিয়ে চললে কি হয়? উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তির বিকিরণ ঘটে। নিম্ন শক্তি স্তরে গেলে শক্তির বিকিরণ ঘটে। ঠিক আছে। তার মানে ইলেকট্রন যদি এক শক্তি স্তর থেকে আর এক শক্তি স্তরে যায় তখন শক্তির শোষণ বা বিকিরণ ঘটবে। যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তখন শক্তি শোষিত হবে, আর উচ্চ শক্তি স্তর থেকে আবার নিম্ন শক্তি স্তরে যখন গমন করবে তখন শক্তি বিকিরিত হবে। এই বিকীর্ণ শক্তির পরিমাণ বা এই বিকিরিত শক্তির পরিমাণ, বিকিরিত বা বিকীর্ণ শক্তির পরিমাণ বিকিরণের স্পন্দন সংখ্যার সমানুপাতিক। বিকিরণের স্পন্দন সংখ্যা মানে হচ্ছে কম্পাঙ্ক। আমরা এই বিষয়গুলো সামনে পাবো, তখন আমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হবে। তোমরা এই কম্পাঙ্ক সম্পর্কে মনে হয় এই শব্দটা পূর্বের ক্লাসে শুনে থাকতে পারো। স্পন্দন সংখ্যা বা কম্পাঙ্কের সমানুপাতিক। ঠিক আছে। তার মানে হচ্ছে যে তোমার, আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে এরকম। এটা কিন্তু প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বানুসারে, এখানে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বানুসারে বলতে পারো বা ব্র্যাকেটেও সেটা দিতে পারো, যে বিষয়টা হচ্ছে কি, যে E2 মাইনাস ইয়ন, আগে লেখো তারপর আমি ব্যাখ্যা করে দিচ্ছি ঘটনাটা কি। ডেল ই ইকুয়াল হচ্ছে এইচ নিউ। আসলে এখানে হচ্ছে আমি এটা বলবো, আগে তোমরা লেখো ইকুয়াল হচ্ছে এইচ নিউ। ঠিক আছে, এটা হচ্ছে সমীকরণ, 1 নম্বর সমীকরণ দাও বা না দিলেও চলবে, এখানে সমীকরণের নাম্বার দেওয়ার আমাদের প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় কাজ না করাই ভালো। তোমার কি, যে এক্ষেত্রে পরমাণুর বর্ণালীতে, আমি বুঝিয়ে দেব, তোমরা আগে লেখো, পরমাণুর বর্ণালীতে নিউ, এই যে নিউ স্পন্দন সংখ্যা বা নিউ কম্পাঙ্ক বিশিষ্ট একটি রেখা পাওয়া যাবে। স্পন্দন সংখ্যা বা কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা বলি, ওই যে আচ্ছা FM 89 পয়েন্ট এত FM বলি না, ফ্রিকোয়েন্সি যেটা, আচ্ছা সেটাই ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, স্পন্দন কি, এক্ষেত্রে পরমাণুর বর্ণালীতে নিউ স্পন্দন সংখ্যা বিশিষ্ট একটি রেখা পাওয়া যাবে।
আচ্ছা, তোমরা একটু লেখো প্লিজ, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি, একেবারে সহজ বিষয়। আচ্ছা, যদি লেখা পুরো নাও হয় তোমরা পরে ভিডিও পজ করে লিখে নেবে, ঠিক আছে? ফাঁকা রাখবে জায়গাটা, পরে লিখে নেবে। আমি উপরের অংশটা একটু মুছে ফেলছি। আমি আরেকবার বলে কি বললো যে ইলেকট্রন যখন, আমি এটা মুছে ফেলছি, এটা তো তোমাদের খাতায় লেখাই আছে এখন। এই যে দেখো তোমার, এটা ধরো নিউক্লিয়াস, মাঝখানে নিউক্লিয়াস, এই বাইরে এটা একটা শক্তি স্তর, বাইরে এরকম কিন্তু তোমার অসংখ্য শক্তি স্তর আছে, এবং পরমাণুতে শক্তি স্তরের সংখ্যা কিন্তু অসংখ্য। এটা তোমরা জেনে রাখবে যে ওই যে আমরা জানি আবিষ্কৃত মৌলের সংখ্যা 118টি, এবং সেই 118টি 118তম যে মৌল তার ইলেকট্রন বিন্যাস লিখতেও 7টা শক্তি স্তর এরকম দরকার হয়, 7টা, তার বেশি কিন্তু আমাদের লাগে না। এজন্য আমরা 7টা শক্তি স্তরই ব্যবহার করি, কিন্তু প্রত্যেক পরমাণুর বাইরে কিন্তু অসংখ্য শক্তি স্তর আছে। ইলেকট্রন যখন তোমার শক্তি শোষণ করে তখন সে ইচ্ছা করলে অনেক অনেক উপরে শক্তি স্তরে কিন্তু যেতে পারে, ঠিক আছে? এটা মনে রাখবে যে শক্তি স্তরের সংখ্যা কিন্তু অসীম বা অসংখ্য। আচ্ছা, যেটা আমি বলছি দেখো, এখন এই নিউক্লিয়াসের কাছের শক্তি স্তর, এটা হচ্ছে N1, এটা এখানটার ক্ষেত্রে N1 এর মান হচ্ছে অন, এটার ক্ষেত্রে N এর মান হচ্ছে অন, তবে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটার তোমার শক্তির মান হচ্ছে ইয়ন ধরো। আর এটার ক্ষেত্রে এন এর মান হচ্ছে 2, দ্বিতীয় শক্তি স্তর, তার ক্ষেত্রে ধরো শক্তির মানটা হচ্ছে E2 শক্তির মান। তার মানে প্রথম শক্তি স্তরে আবর্তনের জন্য ইলেকট্রনের শক্তি লাগবে ইয়ন, আর দ্বিতীয় শক্তি স্তরে আবর্তনের জন্য ইলেকট্রনের শক্তি লাগবে E2, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ইলেকট্রন যখন এই শক্তি স্তর থেকে ওই শক্তি স্তর এভাবে করে তোমার এই যে দেখো যখন গমন করবে, এখান থেকে ওখানে গেল, আবার যখন ফিরে আসবে তখন যাওয়ার সময় শক্তি শোষণ করবে, আর আসার সময় কি করবে, শক্তিটা বিকিরণ করবে। যাওয়ার সময় এই দেখো এই যাচ্ছে, যাওয়ার সময় শক্তি শোষণ করছে, আর যখন সে আবার ফিরে আসবে তখন কিন্তু শক্তিটা সে বিকিরণ করবে। এই যে তোমার শক্তিটা বিকিরণ করবে, এই বিকীর্ণ শক্তিটাকে যদি তুমি কি করো, যে প্রিজমের মধ্য দিয়ে গমন করাও, তবে এখান থেকে তুমি এভাবে বর্ণালী পাবে, রেখা বর্ণালী, এবং তোমার এই যে রেখা বর্ণালী পাবে। এখন দেখো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে শক্তি স্তর, নিম্ন শক্তি স্তর, এটা হচ্ছে নিম্ন, মানে যেটা নিউক্লিয়াসের কাছের শক্তি স্তর সেটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, আর এটা হচ্ছে কিন্তু পরবর্তী শক্তি উচ্চ শক্তি স্তর, পরেরটা আরো উচ্চ শক্তি স্তর, এভাবে করে পরেরটা উচ্চ শক্তি স্তর হবে, ঠিক আছে? তো নিম্ন শক্তি স্তর N1 থেকে যখন উচ্চ শক্তি স্তর ইলেকট্রন গমন করবে তখন কিন্তু শক্তি সে শোষণ করবে। কেন শোষণ করবে? ধরো এই শক্তি স্তরে যখন ছিল তখন ধরো তার শক্তির মান ছিল 5 কিলোজুল, আর এই শক্তি স্তরে ধরো শক্তির মান 10 কিলোজুল। এখন 5 কিলোজুল তার আছে, যদি সে পরের শক্তি স্তরে যেতে চায় আরও 5 কিলোজুল শক্তি তার প্রয়োজন হবে। এরকম আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরো তোমার বাবা তোমাকে 10 টাকা দিল, তুমি কি করলে, তোমার সামনের হোটেলে গিয়ে তুমি 2টা সিঙ্গারা খেলে, ঠিক আছে? তোমাকে যদি 100 টাকা দেয় তুমি চিন্তা করবে যে না আমি একটু ভালো একটা হোটেলে যাই, সেখানে গিয়ে তুমি একটু রাইস খেয়ে আসো, তাই তো, বা বার্গার খেয়ে আসো। আচ্ছা, যদি তোমার বাবা তোমাকে 5,000 বা 10,000 টাকা দেয়, তোমার মাথায় তখন চিন্তা আসবে যে আমি একটু ঢাকা শহর ঘুরে আসি, একটু খেয়ে দিয়ে আসি, কিছু কাপড় চোপড় কিনে নিয়ে আসি, একটু ঘুরে আসি, তাই না? আচ্ছা, ব্যাপারটা এরকম। কিন্তু ঢাকা শহর গিয়ে তুমি যখন টাকাটা তোমার খরচ করে ফেলবে তখন কি তুমি আর ঢাকা শহর থাকতে পারবে? সেখানে কেউ তোমাকে আর রাখবে? তুমি তখন কি করবে, যে কোনো উপায়ে তুমি তোমার আবার তোমার বাড়িতে ফিরে আসবে। বিষয়টা বুঝেছো? তেমনিভাবে ইলেকট্রন তোমার যখন শক্তি শোষণ করতে থাকে তখন সে এই শক্তি স্তর থেকে পরবর্তী শক্তি স্তরে যায়। যদি সে আরও শক্তি শোষণ করে আরও পরবর্তী শক্তি স্তরে, যেভাবে করেছে উচ্চ শক্তি স্তরগুলোতে তোমার যেতে থাকে। কিন্তু যখন সে আবার এই শক্তির উৎসটা যখন সরিয়ে নেওয়া হয় তখন সেই শক্তি আবার বিকিরণ করতে থাকে, যেটুকু শোষণ করেছিল এগুলো বিকিরণ করে সে আবার তোমার এভাবে করে সে পূর্বের শক্তি স্তরে ফিরে আসে, ভিত্তি স্তরে ফিরে আসে, গ্রাউন্ড স্টেটে ফিরে আসে। বিষয়টা বুঝেছো? তার মানে এখান থেকে যখন এই নিম্ন শক্তি স্তরের 5 কিলোজুল, এটাই লাগবে 10 কিলোজুল, তার মানে এখান থেকে ওখানে যেতে হলে তাকে 5 কিলোজুল শক্তি শোষণ করতে হবে। আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যেতে হলে তাকে এই যে দেখো এখানে 10 কিলোজুল আছে, এই 10 কিলোজুল শক্তি নিয়ে সে প্রথম শক্তি স্তরে থাকতে পারবে না, তাকে 5 কিলোজুল শক্তি ত্যাগ করেই আবার প্রথম শক্তি স্তরে আসতে হবে। তার মানে যখন সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে সে শক্তি শোষণ করবে, আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তি বিকিরণ করবে। তার মানে এই যে দেখো ডেল ই হচ্ছে শক্তির পার্থক্য, আমি এখানে যে ডেল ই লিখেছি ডেল দ্বারা শক্তির পার্থক্য বোঝানো হয়েছে, ডেল ই শক্তির পার্থক্য। তার মানে এটা হচ্ছে E2 মাইনাস ইয়ন, মানে উচ্চ শক্তি স্তর ইলেকট্রনের শক্তি মাইনাস হচ্ছে নিম্ন শক্তি স্তর ইলেকট্রনের শক্তি, যেটা আমি উদাহরণ দিয়ে বোঝালাম। তার মানে এখানে 5 কিলোজুল হয়, এটা একটা উদাহরণ দিয়েছি সাপোজ। তার মানে এই যে দেখো দুই স্তরের শক্তির যে পার্থক্য এটা হচ্ছে কিসের সমান? আমরা জানি প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব হচ্ছে কি, কোয়ান্টাম তত্ত্বে প্লাঙ্ক বলেছেন যে ইজ প্রপোর্শনাল নিউ, নিউ হচ্ছে কম্পাঙ্ক, এই যে এটা কিন্তু ভি না, এটা হচ্ছে নিউ বলা হয়, নিউ গ্রিক বর্ণ নিউ, নিউ বলা হয়, নিউ মিউ না,
এটা হচ্ছে নিউ, নস্যকের নি রস্যু নিউ, আর এটা হচ্ছে আমার মিউ, এই এম এর মতো দেখতে, এটা হচ্ছে মিউ। আচ্ছা যাই হোক, আমরা নিউকে নিয়ে আলোচনা করছি যে প্লাঙ্ক 1900 খ্রিস্টাব্দে যে কোয়ান্টাম তত্ত্ব দিয়েছেন, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, ওখানে উনি বললেন যে শক্তি হচ্ছে কিসের সমানুপাতিক? কম্পাঙ্কের সমানুপাতিক বা ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। ঠিক আছে, এই যে দেখো এখানে যদি তুমি এখানে সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দাও, উঠিয়ে দিলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয়, যেটাকে এই যে দেখো প্লাঙ্কের ধ্রুবক এস নিউ। তার মানে এই যে আমি বললাম কম্পাঙ্কের সমানুপাতিক, এখানে সমানুপাতিক, আমি সমানুপাতিক চিহ্ন উঠিয়ে সমান দিয়ে এস নিউ বানিয়ে দিয়েছি। বোঝা গিয়েছে? তার মানে এখানে হচ্ছে এই যে এক শক্তি স্তর থেকে আর এক শক্তি স্তরে যাওয়ার জন্য ইলেকট্রন যে শক্তি শোষণ বা বিকিরণ করবে, সেই শক্তিটা কিসের সমান হবে? তোমার কিসের সমানুপাতিক হবে? কম্পাঙ্কের সমানুপাতিক হবে। এবং সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবক দিতে হয়। বোঝা গিয়েছে? তোমরা মনে হয় বুঝতে পেরেছো। এবং এক্ষেত্রে তোমার দেখো এই যে তোমার তোমার এই যে পরিমাণ শক্তি পাওয়া গেল, যে পরিমাণ শক্তি ইলেকট্রন তোমার শোষণ করলো অথবা পরবর্তীতে নিম্ন শক্তি স্তর আসার সময় যে বিকিরণ করলো, এই একটা এই যে দেখো এই ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে গেল। এই যে তোমার ধরো এই তোমার তুমি যে মৌলটা নিয়ে পরীক্ষা করছো তার মধ্যে কোটি কোটি পরমাণু আছে, ঠিক আছে, কিন্তু এই এক ধরনের শক্তি পরিবর্তনের জন্য একটা রেখা পাওয়া যাবে। দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাওয়ার জন্য একটা রেখা পাওয়া যাবে। আবার ধরো দ্বিতীয় শক্তি স্তর থেকে চতুর্থ শক্তি স্তরে যাওয়ার জন্য আরেকটা রেখা পাওয়া যাবে। বোঝা গিয়েছে? এরকম করে আর কি, যে এই তোমার একটা ইলেকট্রনের জন্য, একটা ইলেকট্রন বলতে এক ধরনের শক্তি পরিবর্তনের জন্য তোমার যতটুকু তোমার শক্তি সে বিকিরণ করবে তা দ্বারা বর্ণালীতে একটা রেখা পাওয়া যাবে, নিউ স্পন্দন সংখ্যা বিশিষ্ট একটা রেখা পাওয়া যাবে। ঘটনা বুঝেছ? যে ইলেকট্রন এখান থেকে এখানে যাওয়ার জন্য যেটুকু শক্তি সে শোষণ করলো, পরে আবার এই শক্তিটা কি করলো? বিকিরণ করলো ফিরে আসার সময়। সেই বিকিরিত শক্তি দ্বারা বর্ণালীতে তোমার এই যেভাবে করে রেখা তৈরি হয়, তার মানে যদি তোমার ইলেকট্রন এই এক ধাপ তোমার যায় তখন এখানে একটা রেখা পাওয়া যাবে, যদি তোমার এখান থেকে পরবর্তী ধাপেও যায় সেখান থেকে ফিরে আসে দুইটা রেখা পাওয়া যাবে। এভাবে আমরা এটা তোমার হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী যখন ব্যাখ্যা করব তখন দেখব ওখানে কতগুলো সিরিজ আছে, লাইমেন সিরিজ, বামার সিরিজ, প্যাস্টেন সিরিজ, ব্রাকেট সিরিজ, ফুন্ড সিরিজ, এরকম আর কি। তো এই যে বামার সিরিজ, যেটা দৃশ্যমান আলোর জন্য যে সিরিজটা পাওয়া যায় সেটা হচ্ছে বামার সিরিজ। এবং বামার সিরিজে দেখা যায় এই বর্ণালীর এখানে তোমার চারটা রেখা পাওয়া যায়, এবং হাইড্রোজেনের এই চারটা রেখা আমরা রেখা বর্ণালীতে আমরা চারটা রেখা দেখতে পাই, কারণ অতিবেগুনি আর তোমার অবলোহিত রশ্মির জন্য যে রেখাগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না। আচ্ছা, আমি ডিপে চলে যাচ্ছি, এখানে ওই আলোচনার প্রয়োজন নেই। আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটাই বলি, ওটা আমরা সামনে পাবো, ওখানে আমরা পরে যাব। আগে এখন যেটা বলতে চাচ্ছি, এই স্বীকার্যের মূল কথা হচ্ছে ইলেকট্রন, ওই যে দেখো প্রথম যে তোমার স্বীকার্যটা, সেখানে কিন্তু বলছি যখন সে একটা নির্দিষ্ট শক্তি স্তরে থাকবে তখন কিন্তু কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না, কিন্তু যখন সে কি করবে, এক শক্তি স্তর থেকে আর এক শক্তি স্তরে গমন করবে তখন কিন্তু আবার সে শক্তি শোষণ বা বিকিরণ করবে, কিন্তু শক্তি স্তরে অবস্থানকালে সে কিন্তু কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। বোঝা গিয়েছে? আচ্ছা, তো এটা হচ্ছে 3 নম্বর স্বীকার্য। তার মানে এই যে শোষিত বা বিকিরিত শক্তি, এটা দ্বারা তোমার কি হবে, বর্ণালীতে একটা রেখা পাওয়া যাবে। বোঝা গিয়েছে? এভাবে করে তোমার বর্ণালীতে এই রেখাগুলো তৈরি হয়, কারণ শক্তি যে বিকিরণ করে সেই বিকিরণ শক্তি দ্বারাই বর্ণালীতে রেখাগুলো তৈরি হয়। তার মানে ওই যে রাদারফোর্ড পরমাণু মডেলে যে আমরা দেখেছিলাম যে তোমার হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারেননি, কিন্তু বোর পরমাণু মডেল দ্বারা কিন্তু হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়, কারণ পরমাণুর বর্ণালীতে যে রেখাগুলো পাওয়া যায় সেগুলোর উৎপত্তির কারণ এটা থেকে সুন্দরভাবে বোঝা যায়, যে ইলেকট্রনগুলো এই শক্তি স্তর থেকে এখানে গেলে একটা রেখা পাওয়া যাবে, আবার এখান থেকে আরেক শক্তি স্তরে গেলে তার থেকে আরেকটা রেখা পাওয়া যাবে, এভাবে করে রেখা বর্ণালীগুলো তৈরি হয়। ঠিক আছে, আমরা সময়টা সংক্ষিপ্ত, আমাদের অনেক সময় লেগে গিয়েছে। আমরা আগামী ক্লাসে যে এই বোর পরমাণু মডেলের, আমি চেয়েছিলাম আজকেই বোর পরমাণু মডেল কমপ্লিট করতে, কিন্তু সময়টা শেষ হয়ে গিয়েছে, অন্য ক্লাস আছে তোমাদের, এজন্য আজকে শেষ করে দিচ্ছি। তবে তোমাদের হতাশ হওয়ার কিছু নেই, আমরা কিন্তু একটু বুঝে বুঝে সামনে আগাচ্ছি। প্রথম দিকে আমাদের ভিত্তিটা যাতে ভালো হয় এজন্য আমি তোমাদের একটু বুঝিয়ে বুঝিয়ে ধীরে ধীরে আগাচ্ছি, স্লো অ্যান্ড স্টেডি অ্যান্ড উইন দ্য রেস। ঠিক আছে, তোমরা সবাই নিয়মিত মনোযোগ দিয়ে ক্লাস করবে। ক্লাসগুলো যদি নিয়মিত করো ঠিক মতো, তোমাকে কিন্তু প্রাইভেট আর পড়ার জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। ক্লাসগুলো নিয়মিত করলেই দেখবে তুমি খুব সুন্দরভাবে বইটা বুঝে বুঝে শেষ করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্ত, আবার দেখা হবে আগামী ক্লাসে। সবাই সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।